নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইন এই অনুষ্ঠানটা বিগত একটি বছর পার করে ফেলেছে, চলছে। এই এডুকেশন অনলাইনে আমরা ক্লাস 9, 10, 11, 12 বা বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করি। তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু পড়াশুনো করি। একটা সময় ছিল যখন মোবাইল ব্রাত্য ছিল স্কুলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু পড়াশোনাটা মোবাইলেই। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন মানুষ ঘোষাল, তিনি আজকে আমাদের প্রত্যেককে তোমাদেরকে ক্লাস 9, 10-এর ইংরেজি পড়াবেন। বিষয় বেছে নিয়েছেন স্যার। তো আসো শুরু করি। যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে সরাসরি কথা বলার নাম্বারে ফোন করে স্যারের কাছে প্রশ্ন রাখতে পারো। তো শুরু করি। গুড মর্নিং। শুভবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এডুকেশন অনলাইন ক্লাস দেখছো। প্রথমে আমি সিটিভিএন একেডি প্লাস চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান ধারাবাহিকভাবে বিগত এক বছরের বেশি তোমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি তোমরা কিছু শিখতে পারছো অবশ্যই, এবং আমরাও এখানে এসে জাস্ট একটু সহযোগিতা করছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে জয়েনিং অফ সেন্টেন্সেস। এটা আমি আজ করাবো, জানি না কতটুকু করাতে পারবো, তবে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব করানো। যদি না শেষ করতে পারি, পরবর্তীতে যদি আমি সুযোগ পাই, আমি অবশ্যই জয়েনিং অফ সেন্টেন্সটা তোমাদের কমপ্লিট করে দেবো। তো শুরু করি আমি প্রথমেই আমি বলবো, তোমরা সেন্টেন্স যে বাক্য কাকে বলে সেটা তোমাদের জানা তো আছেই, আমি তা একবার বলে দিচ্ছি যে কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে যখন আমাদের মনের একটি বিশেষ ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলা হয়। তো সেন্টেন্সের গঠনগত রূপ আছে এবং তোমার আর যে 5টা ভাগ আছে শ্রেণীগত এবং গঠনগত। তো শ্রেণীগত অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা কম বেশি জানো। আজকে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের প্রথমেই জানতে হবে স্ট্রাকচার অফ সেন্টেন্স কয় প্রকার ও কী কী। আমি ওটা আগে একটু দেখিয়ে দিই তোমাদের। স্ট্রাকচার অফ সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমি একটু একটু করে বলে দিই, কারণ এই যদি তোমরা এই সংজ্ঞাগুলো না জানো তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। তো আমি একটু একটু করে বলছি যে সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড এ সিম্পল সেন্টেন্স। এ সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড এ সিম্পল সেন্টেন্স। বাংলা যদি করো, যে সেন্টেন্সে একটি উদ্দেশ্য বা কর্তা থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। যেমন দ্য বয়েজ আর প্লেইং ফুটবল নাও, এটা সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল। 2 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য যাকে বলে। এ সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর ক্লজেস ইজ কল্ড এ কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স এক্সাম্পল: হি গেভ মি অ্যান অ্যাপেল হুইচ ওয়াজ রেড ইন কালার। তিনি আমাকে একটি আপেল দিয়েছিলেন যেটির রং ছিল লাল। নেক্সট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সেস, অর্থাৎ যৌগিক বাক্য যাকে বাংলায় বলা হয়। কাকে বলে? এ সেন্টেন্স দ্যাট হ্যাজ 2 or more principal clauses and they are joined by a conjunction is called a compound sentence. বাংলা করলে যে বাক্য 2 বা ততোধিক প্রধান বাক্যাংশ থাকে এবং সেই বাক্যাংশ 2টি বা তার বেশি কোনো অব্যয় পদ দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এক্সাম্পল: দ্য সান শাইনস ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার ব্লুম। সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় এবং ফুল প্রস্ফুটিত হয়। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্যের এক্সাম্পল। তাহলে আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছো, কারণ এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে গেলে আমার জয়েনিংটা শেষ করা সম্ভবপর হবে না। তো আমি সরাসরি চলে যাচ্ছি, 3টে সংজ্ঞা আমি দিয়ে দিলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের। এবার আমি যাব, তো জয়েনিং কয় প্রকার হয় একটু বলে দিই। 2 or more simple sentences are to be joined into one simple sentence. 2 or more simple sentences are to be joined in a complex sentence,
and two or more simple sentence are to be joined in a compound sentence. তো এই তিন প্রকার হয়, সিম্পল থেকে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং দুটি সিম্পল সেন্টেন্সকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে যোগ আমরা করতে পারি। তো আজকে যেটা আমি বোঝাবো তোমাদের সেটা হলো তোমার দুটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। তো তার 7টা রুলস আছে, তোমরা যদি পারো লিখে নিও, আমি একটা একটা করে বলছি, একটা একটা করে বোঝাবো। 1 নম্বর হচ্ছে বাই ইউজিং এ পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল ব্যবহার করে। 2 বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ব্যবহার করে। 3 নম্বর বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। 4 নম্বর বাই ইউজিং a noun or phrase in apposition. 5 নম্বর by using nominative absolute. 6 নম্বর by using adverb or an adverbials. 7 নম্বর by using a gerund or preposition with a noun. এই 7টা নিয়মে তোমাদের কি করা হয়, তোমার দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স জয়েনিং করা হয়। আচ্ছা, ফার্স্ট আমি আসছি যেটা, সেটা হচ্ছে বাই ইউজিং এ পার্টিসিপল। প্রথমেই প্রশ্ন আসবে, স্যার পার্টিসিপল তো হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল কি আমি একটু বলে দিই। এ পার্টিসিপল ইজ এ নন ফাইনাইট ভার্ব ফর্ম। এ পার্টিসিপল ইজ এ নন ফাইনাইট ভার্ব ফর্ম দ্যাট হ্যাজ সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড functions of both verbs and adjectives. A participle is a non-finite verb form that has some of the characteristics and functions of both verbs and adjectives. It is called verbal adjectives. It is also called verbal adjective. প্রশ্ন, পার্টিসিপল কয় প্রকার হতে পারে স্যার? পার্টিসিপল 3 প্রকার হতে পারে। আমি একটু দেখিয়ে দিই। দেখো, পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমি ছোট্ট করে একটু একটু বলে দিই। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে গঠন করা হয়? প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয় ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম অফ এ ভার্ব, যে কোনো ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। আর একবার বলে দিই, পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল হচ্ছে থার্ড ফর্ম অফ এ ভার্ব, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। এটা একটু মনে রাখার চেষ্টা করবে, পারবে লিখে নিও, পার্টিসিপল পরে কাজে লাগে। আচ্ছা, এইবার পার্টিসিপল দিয়ে জয়েন করি যদি আমি একটা একটা করে বোঝাই। দেখো, আমি দুটো সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে হি জাম্পড আপ, হি র্যান অ্যাওয়ে। সে লাফালো, সে দৌড়ে পালালো। এই দুটোই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই দুটো সিম্পল সেন্টেন্সকে যদি আমরা একটা সিম্পল সেন্টেন্স করি এবং সেখানে আমরা পার্টিসিপল ব্যবহার করব, তাহলে কি করে করব? দেখো, ভার্ব ফর্ম কোনটা? জাম্পড। এই জাম্পটাকে তুমি পার্টিসিপলের রূপ দাও, কি হবে? JUMPING, আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি। জাম্পিং, jumping up, jumping up, he ran away, jumping up, he ran away। এই যে জাম্পিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। জাম্পিং হচ্ছে
প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে জাম্পিং আপ হি র্যান অ্যাওয়ে, এটা কি করলাম আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সের রূপ দিলাম। আচ্ছা নেক্সট, দেখো, হি ওয়াজ টায়ার্ড অফ প্লে, সে খেলে ক্লান্ত হয়েছিল। হি স্যাট ডাউন টু রেস্ট, সে বসে পড়েছিল বিশ্রাম নেওয়ার জন্য। এটাকে আমি পার্টিসিপল দিয়ে জয়েনিং করব। কিভাবে করব খেয়াল করো, আগের বাক্যে যেটা ছিল জাম্পটাকে আমি জাম্পিং করেছিলাম, তাহলে এই বাক্যে কি আমরা ওয়াজটাকে ওয়াজিং করব? না, এইভাবে কিন্তু হয় না। এই যে ওয়াজটা তোমরা সবাই কম বেশি জানো যারা নবম দশম শ্রেণীতে পড়ছো, ওয়াজটা হচ্ছে একটা বিভাগ। অ্যামিজ আর ওয়াজ ওয়্যার 5টা প্রধান বিভাগ, এছাড়া শ্যাল বি উইল বি রয়েছে। তো এই যে ওয়াজ, এটা বিভাগ, এই বিভাগটাকে তোমাকে কি করতে হবে? বিইংয়ের রূপ দিতে হবে, বিইআইএনজি। তাহলে আমরা লিখতে পারি বিইং টায়ার্ড অফ প্লে, বিইং টায়ার্ড অফ প্লে হি স্যাট ডাউন টু রেস্ট। বিইং টায়ার্ড অফ প্লে হি স্যাট ডাউন টু রেস্ট, এই যে বিইংটা এটা হচ্ছে পার্টিসিপল, বিইংটা পার্টিসিপল। কিভাবে করলাম আরেকবার বলি, ওয়াজটা বিভাগ, যখন জয়েনিং করব আমরা অ্যামিজ আর ওয়াজ আর জানি বিভাগ, তো এই ওয়াজটাকে বিভার্বের রূপ দিয়ে বিইআইএনজি করে বিইং টায়ার্ড অফ প্লে হি স্যাট ডাউন টু রেস্ট। যদি ইজ থাকে একই, যদি এম থাকে একই, ওয়াজ ওয়ার যাই থাকুক না কেন এইভাবে আমরা জয়েনিং করব। দুই, এবার আমি যে রুলসে যাচ্ছি সেটা হচ্ছে বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ। বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে রূপ দেব। আচ্ছা, মাই ফাদার gave me a wristwatch, আমার বাবা আমাকে একটা হাত ঘড়ি দিয়েছিলেন। The watch was costly, খেয়াল করো, মাই ফাদার গেভ মি এ রিস্টওয়াচ, আমার বাবা আমাকে একটি হাত ঘড়ি দিয়েছিলেন। দ্য ওয়াচ ওয়াজ কস্টলি, অর্থাৎ ঘড়িটি ছিল দামি। তো তোমরা এই দুটো বাক্যে বুঝতেই পারছো অ্যাডজেক্টিভ হচ্ছে কস্টলি, এটা সবার জানা। তো এই অ্যাডজেক্টিভটাকে আমরা যদি দুটো বাক্যকে একটা বাক্যে রূপ দিই তাহলে কীরকম হবে? মাই ফাদার গেভ মি আ কি করব? অ্যাডজেক্টিভটাকে বসিয়ে দিলাম, কস্টলি রিস্টওয়াচ। আরেকবার দেখে নাও, মাই ফাদার গেভ মি এ রিস্টওয়াচ, দ্য ওয়াচ ওয়াজ কস্টলি। তাহলে আমার বাবা আমাকে একটি হাতঘড়ি দিয়েছিলেন যেটি ছিল দামি। তাহলে আমার বাবা আমাকে একটি দামি হাতঘড়ি দিয়েছিলেন, আমরা বাংলা বললে খুব সহজ, সেটিকে আমরা ইংলিশে লিখব, মাই ফাদার গেভ মি এ কস্টলি রিস্টওয়াচ, হয়ে গেল। আচ্ছা, আরেকটা দেখাই, I met a soldier, আমার সঙ্গে
আই মেট এ সোলজার, আমার সঙ্গে এক সৈনিকের সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল। হি ওয়াজ স্টাউট। স্টাউট মিনস হচ্ছে যে শক্তপোক্ত চেহারার অধিকার। তাহলে আমরা লিখতে পারি জয়েনিং করলে, তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? স্টাউট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা উত্তর লিখব আই মেট এ স্টাউট সোলজার। আই মেট এ স্টাউট সোলজার। খুব সহজ এগুলো, কিন্তু এই অ্যাডজেক্টিভ ব্যবহার করে যদি আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করি, এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। আচ্ছা স্যার, আমাদের একজন বন্ধু আছেন, একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি, আমি বাঁকুড়া জেলার যে আছো কথা বলো, আমরা শুনতে পারবো। কোনো কারণে হয়তো সংযোগ হচ্ছে না, চলে যাও। ঠিক আছে, এবার 3 নম্বর রুলস। তিন নম্বর রুলস আমি লিখছি বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে আমরা কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব। তো প্রথমেই প্রশ্ন আসবে, এখানে অনেকেই হয়তো তোমরা আছো যারা হয়তো ইনফিনিটিভ ভুলে গেছো বা হয়তো একটু অস্বচ্ছ ধারণা তোমাদের আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। হোয়াট ইজ ইনফিনিটিভ? Infinitive is a non-finite verb that is not related with the subject, number, gender and tense form. ইনফিনিটিভ হলো এমন একটি তোমার ক্রিয়াপদ যেটি সাবজেক্টের পার্সন, নাম্বার, জেন্ডার এবং টেন্সের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত না, তাকে বলা হয় ইনফিনিটিভ। এটা একটা ভাব ফর্ম। কীভাবে তৈরি হয় একটু বলে দিই। 2 + V1 অর্থাৎ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটু দেখিয়ে দিই। 2C, এই যে 2C এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভাব ফর্ম। যদি বাক্যের রূপ দাও, আই ওয়ান্ট টু সি এ পিকচার, আমি একটি ছবি দেখতে চাই। এই যে ছবি দেখতে চাই, দেখতে, ইতে, এটি হচ্ছে ইনফিনিটিভ একটা রূপ। আই ওয়ান্ট টু সি এ পিকচার, এই যে 2C হচ্ছে একটা ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা, এবার ইনফিনিটিভ দিয়ে আমরা কিভাবে জয়েনিং করব, আমরা শুরু করি। দেখো, আমি দুটো সিম্পল সেন্টেন্স লিখেছি। এক হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধটি খুব দুর্বল। হি ক্যান নট ওয়াক, তিনি হাঁটতে পারেন না। আমরা কিভাবে ইনফিনিটিভ দিয়ে এটাকে জয়েনিং করব, খেয়াল করো। দেখো এখানে একটা ভেরি কি আছে, অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটার পরিবর্তে আমরা যখন জয়েনিং করব টু লিখব, TOO। এটা একটুখানি বুঝে নিও। তাহলে আমরা লিখব উত্তর, দ্য ওল্ড ম্যান is too weak sorry আরে টেলিফোন নিয়ে নি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি একটা প্রশ্ন বলছি। কে বলছো, কোথা থেকে বলছো? আমি হিরণময় বলছি, কোদলপুর থেকে। আচ্ছা, বলো। আচ্ছা, আই হ্যাড এ টয়, ইট ওয়াজ ব্রোকেন। বুঝতে পেরেছেন? স্যার কে বলো আরেকবার পরিষ্কার করে। আই হ্যাড এ টয়, ইট ওয়াজ ব্রোকেন। I have a pot, হ্যাঁ, it was broken। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে এটা জয়েনিং একটু- করতে হবে, তাই তো? হ্যাঁ, এটা একটু জয়েনিংটা একটু বুঝবেন। খুব সহজ এটা। আই হ্যাভ এ ব্রোকেন পট, এটা অ্যাডজেক্টিভ, যেটা আমি এই মাত্র কিছুক্ষণ আগে বোঝালাম। হ্যাঁ বাবু, হ্যাঁ। আই হ্যাভ এ ব্রোকেন পট, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আর একটু জয়েনিংটা মানে সেন্টেন্সটা একটু ভালো বুঝিয়ে দেবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তুমি শুনতে থাকো, আমি সিম্পল সেন্টেন্স আজকে শেষ করার চেষ্টা করবো, শুনতে থাকো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। একটু পুরোটাই মানে পুরোটা একটু একটু প্রবলেমটা সলভ করে দিতে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান ইজ
ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। এখানে যে দুটো তোমার সিম্পল সেন্টেন্স রয়েছে আমরা জয়েনিং করলে হবে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। খেয়াল করো আমরা ভেরির পরিবর্তে টু লিখেছি, টি ডবল ও। অনেক স্টুডেন্ট বলে যে সেই টি ডবল ও টুটা কি ইনফিনিটিভের ফর্ম? উত্তর হচ্ছে না, এই টি ডবল ও টুটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরিও যা, টুও তাই। ইনফিনিটিভ কিন্তু দেখো লাস্টে আছে, টু ওয়াক। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, হি ক্যান নট ওয়াক, এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করলে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটা হবে উত্তর। তাহলে টু ওয়াকটা হচ্ছে এখানে ইনফিনিটিভ ফর্ম। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, সি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। সি ওয়ান্টস টু ক্র্যাক আইএএস। আইএএস একটা ইউপিএসসির বড় এক্সাম, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তোমাদের একটু বলে দিই, ভবিষ্যতে তোমরা যদি হতে চাও। সি ওয়ার্কস হার্ড, সি ওয়ান্টস টু ক্র্যাক আইএএস। সে কঠোর পরিশ্রম করে, সে আইএএস হতে চায়। এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করব। দেখো, সি ওয়ার্কস হার্ড টু ক্র্যাক আইএএস। সে কঠোর পরিশ্রম করে আইএএস হতে। তাহলে এখানে এই যে টু ক্র্যাক, এটাই হচ্ছে তোমার ইনফিনিটিভ ভার্ব ফর্ম। সি ওয়ার্কস হার্ড, সি ওয়ান্টস টু ক্র্যাক আইএএস, এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা যদি জয়েন করি, সি ওয়ার্কস হার্ড টু ক্র্যাক আইএএস, এটা হচ্ছে তোমার দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স আমি করছি কি ব্যবহার করে? ইনফিনিটিভ ব্যবহার করে। আচ্ছা, নেক্সট। দেখো, 4 নম্বর হচ্ছে বাই ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। বাই ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। প্রশ্ন, নাউন কাকে বলে তোমরা সবাই জানো, কিন্তু ফ্রেজ ইন অ্যাপোজিশন কাকে বলে এটা একটু ক্লিয়ার হওয়া দরকার তোমাদের, পারলে রেখে নিও। কাকে বলে? হোয়াট ইজ ফ্রেজ ইন অ্যাপোজিশন? অ্যান অ্যাপোজিশন ইজ এ নাউন অর এ নাউন ফ্রেজ। অ্যান অ্যাপোজিশন ইজ এ নাউন অর এ নাউন ফ্রেজ renames the noun next to it. An apposition is a noun or a noun phrase that renames the noun next to it. একটু বাংলায় বোঝালে আরো সুবিধা হবে তোমাদের। যে দুটি নাউন যখন পাশাপাশি থাকবে এবং একটা নাউন যখন অপর নাউনটার পরিপূরক হবে, অর্থাৎ পাশাপাশি দুটো নাউন থাকবে, দুটো নাউন কিন্তু একই জনকে বোঝাবে, দুটো নাউন মানে একে অপরের পরিপূরক, তখন সেটা নাউন ইন অ্যাপোজিশন হয়। ঠিক আছে, আমি এক্সাম্পল দিই, ক্লিয়ার হবে। প্রথম বাক্য লিখেছি, বেনারস ইজ এ সিটি অফ টেম্পলস। বেনারস হলো মন্দিরের শহর। ইট স্ট্যান্ডস অন গঙ্গা। খেয়াল করো, বেনারস ইজ এ সিটি অফ টেম্পলস, বেনারস মন্দিরের শহর। ইট স্ট্যান্ডস অন গঙ্গা। দেখো, আমি বলেছি পাশাপাশি দুটি নাউন থাকবে, তবে কিন্তু নাউন ইন অ্যাপোজিশন হবে, ফ্রেজ ইন অ্যাপোজিশন হবে। খেয়াল করো কোথায় দুটি পাশাপাশি নাউন। দেখো, একটা হচ্ছে বেনারস, একটা নাউন, প্রপার নাউন যেটা, আর এ সিটি অফ টেম্পলস এটা একটা নাউন, মন্দিরের শহর। তাহলে বেনারস একটা নাউন, প্রপার নাউন, আর সিটি অফ টেম্পলস হচ্ছে আর একটা নাউন। তাহলে বেনারস যেটি, সেটি হচ্ছে সিটি অফ টেম্পলস একই। আমি প্রথমেই বলেছি ফ্রেজ ইন অ্যাপোজিশন তখনই হবে যখন দুটো নাউন একে অপরের পরিপূরক হবে। মানে সিটি অফ টেম্পলস বেনারস, আবার বেনারস হচ্ছে সিটি অফ টেম্পলস। তাহলে আমরা যদি এটাকে জয়েনিং করি কিভাবে করব? বেনারস, খেয়াল করো ইজ আছে, ইজের পরিবর্তে আমরা একটা কমা ব্যবহার করব।
এটা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশনের বৈশিষ্ট্য। তাহলে বেনারস কমা এ সিটি অফ টেম্পলস, বেনারস কমা এ সিটি অফ টেম্পলস কমা দাও আবার। এইবার ইট যেটা আছে, ইট আর প্রয়োজন নেই, কারণ আমরা বেনারস শিখে ফেলেছি, আর প্রয়োজন নেই। তাহলে এবার আমরা লিখব ভার্ব দাও, কারণ এখনো দেখো ভার্ব আসেনি। বেনারস এ সিটি অফ টেম্পলস কোনো ভার্ব নেই, কোনো ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তাহলে বেনারস কমা এ সিটি অফ টেম্পলস কমা স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। তাহলে আরেকবার দেখো, বেনারস ইজ এ সিটি অফ টেম্পলস, ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। তাহলে বেনারসও যা, এ সিটি অফ টেম্পলসও তাই। আমরা এটাকে ফ্রেজ ইন অ্যাপোজিশন বলবো, এবং ফ্রেজ ইন অ্যাপোজিশনের বৈশিষ্ট্য হচ্ছে দেখো ইজের পরিবর্তে আমরা কমার ব্যবহার করেছি। তাহলে বেনারস কমা এ সিটি অফ টেম্পলস কমা ভার্ব দেবে স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে। হ্যালো, ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল স্যারের কাছে। হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো? আমি রিপন কুন্ডু বলছি, দক্ষিণ দিনাজপুর থেকে। আচ্ছা, প্রশ্ন করো। আমি বলছিলাম স্যার, যদি বিয়ার ইনফিনিটিভ জিনিসটা কি যদি বুঝিয়ে দিত স্যার। ইনফিনিটিভ এর একটা তো ভাগ আছে, বিয়ার ইনফিনিটিভ। আরেকবার ক্লিয়ার হলো না? বিয়ার ইনফিনিটিভ যেটা দুটা হচ্ছে উচ্চ দিকে, ওই জিনিসগুলো যদি একটু দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিত। তোমার কথাটা না খুব অস্পষ্ট আসছে। স্পষ্ট আসছে। আরেকটা কথা বলি, আমি তো জয়েনিং করাচ্ছি, তো ইনফিনিটিভ পার্টিসিপল জিরান এর জন্য একটা আলাদা ক্লাস দরকার। হ্যাঁ, ওই জন্য আমি একটু ছুঁয়ে বেরিয়ে গেলাম জাস্ট। আমি জয়েনিংটা শেষ করার লক্ষ্য নিয়ে এসেছি। তো পরবর্তীতে অন্য স্যার যারা আসবেন তারা অবশ্যই বোঝাবেন, আমি হলেও বোঝাবো। শুনতে থাকো তুমি। হ্যাঁ, চলে যাই আলোচনা। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই। মানে এক্ষেত্রে না একটু বলে দেওয়া দরকার, তোমরা যারা প্রশ্ন করো আজকে, যেহেতু জয়নিং অফ সেন্টেন্স নিয়ে এই ক্লাসটা হচ্ছে, অবশ্যই এই রিলেটেড যদি তোমাদের প্রশ্ন থাকে, তোমরা যদি জানতে চাও, শিখতে চাও, তাহলে সেই প্রশ্নটা করলে আমাদের অনুষ্ঠানের মানে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয় অধ্যায়টাকে। চলে যায়। ঠিক। আচ্ছা, আরেকটা এক্সাম্পল। দেখো আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি। বিরাট কোহলি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। বিরাট কোহলি একজন বিশ্ববরেণ্য ব্যাটসম্যান এবং তিনি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন অর্থাৎ অধিনায়ক। এখানে খেয়াল করো, বিরাট হচ্ছে প্রপার নাউন, একটা নাউন থাকতে হবে, পরে আবার একটা নাউন থাকতে হবে। দেখো এ ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান এটাও কিন্তু একটা নাউন। তাহলে বিরাট যিনি একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, আবার ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানকে বিরাট, পাশাপাশি দুটো নাউন থাকবে, একটা নাউন একে অপরের পরিপূরক হবে, তবেই কিন্তু ফ্রেজ ইন অ্যাপোজিশন হবে। তো আমরা যখন জয়েনিং করব কিভাবে করব, দেখো বিরাট কমা দাও ইজের পরিবর্তে, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান যা আছে লিখব, কমা দাও ইজ দ্য, কমা না দিলেও হয় এক্ষেত্রে, যেহেতু ইজ আছে দিলেও হয়। বিরাট এ ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। আবার একবার বলছি, বিরাট ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে বিরাট কমা এ ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান কমা ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। এটা হচ্ছে নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে যোগ করলাম। নেক্সট, পাঁচ নম্বর, by using nominative absolute। by using nominative absolute, এটা আরেকটা নাম আছে
অ্যাবসলিউট ফ্রেজ। এখানেও প্রশ্ন হোয়াট ইজ নমিনেটিভ অ্যাবসলিউট অর হোয়াট ইজ অ্যাবসলিউট ফ্রেজ, আমি একটু বলে দিই। অ্যান অ্যাবসলিউট ফ্রেজ ইজ মেড আপ অফ এ নাউন অর এ প্রোনাউন। অ্যান অ্যাবসলিউট ফ্রেজ ইজ মেড আপ অফ এ নাউন অর এ প্রোনাউন উইথ এ participle phrase. An absolute phrase is made up of a noun or a pronoun with a participle phrase. অর্থাৎ অ্যাবসলিউট ফ্রেজ সেটি যেটি নাউন প্রোনাউন এবং পার্টিসিপল ফ্রেজ যোগে গঠিত হয়। তো এটা আরেকটু মনে রাখার বিষয়, অ্যাবসলিউট ফ্রেজ আর ইউজ টু কম্বাইন টু ক্লজেস দ্যাট হ্যাভ ডিফারেন্ট সাবজেক্টস। খেয়াল করো এইটা, এই পয়েন্টসটা। অ্যাবসলিউট ফ্রেজ আর ইউজ টু কম্বাইন, অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার হয় যুক্ত করতে টু ক্লজেস অর্থাৎ দুটি বাক্যাংশকে, দ্যাট হ্যাভ ডিফারেন্ট সাবজেক্টস অর্থাৎ যার দুটো ভিন্ন ভিন্ন ক্রিয়া আছে। একটু এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, the visitors left, we went to bed. The visitors left অর্থাৎ যারা ভিজিটার্স অর্থাৎ যারা দেখা করতে এসেছিলেন তারা চলে গেলেন। উই ওয়েন্ট টু বেড, আমরা বিছানায় গেছিলাম বা আমরা ঘুমাতে গেছিলাম। এই দুটো বাক্যকে অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে যখন রূপ দেব নমিনেটিভ অ্যাবসলিউট অর অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে, কীভাবে করবে দেখো। দ্য ভিজিটর্স হ্যাভিং, HAVING, হ্যাভিং লেফট। তোমাদের যখন আমি পার্টিসিপেল বুঝিয়েছিলাম তখন পারফেক্ট পার্টিসিপেল বুঝিয়েছিলাম, ওখানে দেখো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। তো ওই রুলসটা এখানে কাজে লাগাচ্ছি। দ্য ভিজিটর্স হ্যাভিং লেফট কীভাবে তৈরি হয়, হ্যাভ প্লাস ING প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে দ্য ভিজিটর্স হ্যাভিং লেফট, কমা দেবে, উই went to bed. The visitors having left, we went to bed. অর্থাৎ যারা ভিজিটর্স তারা চলে গেলেন, আমরা ঘুমাতে গেলাম। তাহলে এটার গঠনটা একটু মনে রাখবে, সাবজেক্টের পর হ্যাভ হবে, উইথ ING হবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে, তবে কিন্তু এটা নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ হবে। আর একটা এক্সাম্পল দিচ্ছি। দেখ, the war broke out. The prices rose high. যুদ্ধ বাঁধলো বা যুদ্ধ শুরু হলো, দ্য প্রাইসেস রোজ হাই অর্থাৎ জিনিসপত্রের দাম বৃদ্ধি পেল। যুদ্ধ লাগলে জিনিসপত্রের দাম বাড়ে, এটা স্বাভাবিক। তো এই দুটো বাক্যকে দেখো, দুটো ভিন্ন ভিন্ন। দ্য ওয়ার ব্রোক আউট, দ্য প্রাইসেস রোজ হাই, এটা একটু বুঝে নাও, তাহলে বুঝতে পারবে। যুদ্ধ শুরু হলো বা যুদ্ধ বাঁধলো আর জিনিসপত্রের দাম বৃদ্ধি পেল, এটা দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট, দুটো ভিন্ন ভিন্ন কনসেপ্ট, দুটো ভিন্ন ভিন্ন ধারণা। তো আমরা যখন এটা জয়েনিং করব কি হবে, একই রুলস। দ্য ওয়ার হ্যাভিং, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। খেয়াল করো এরপরে না ব্রোক আউট আছে, এই ব্রোকটা হচ্ছে পাস্ট ফর্ম ভার্বের, এটা ব্রোক আছে, এটাকে থার্ড ফর্মে রূপ দিতে হবে। এটা যদি কেউ হ্যাভিং ব্রোক আউট করে দাও ভুল হয়ে যাবে। তাহলে দ্য ওয়ার হ্যাভিং ব্রোকেন আউট, কমা দাও, দ্য প্রাইসেস রোজ হাই। দ্য ওয়া হ্যাভিং ব্রোকেন আউট, আবার বলছি ব্রোক আছে, ওটাকে ভার্বের থার্ড ফর্মে রূপ দিতে হবে। দ্য ওয়া হ্যাভিং ব্রোকেন আউট, দ্য প্রাইসেস রোজ হাই। এটা হচ্ছে জয়নিং। মানে দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে যদি জয়েন করি তাহলে এইভাবে যোগ করতে হবে। সাবজেক্টের পর হ্যাভ দেবে, ভার্বের থার্ড ফর্ম দেবে, সাবজেক্টের পর হ্যাভ দেবে, ING দেবে প্লাস ভার্বের থার্ড ফর্ম দেবে। ওকে, আচ্ছা নেক্সট। আমরা চলে আসছি রুল 6, 6 নম্বর। by using an adverb or an
adverbial phrase. By using an adverb or adverbial phrase. তোমরা অ্যাডভার্ব কাকে বলে নিশ্চয়ই সবাই জানো, 9-10-এ পড়ছো তোমরা। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ কাকে বলে তোমাদের জানা আছে। তাহলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমরা কীভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করবো একটু দেখো। 1 নম্বর লিখছি, হি ফেল্ড, স্টপ, সে ব্যর্থ হয়েছিল। ইট ওয়াজ আনফর্চুনেট। হি ফেল্ড একটা সিম্পল সেন্টেন্স, ইট ওয়াজ আনফর্চুনেট এটি দুর্ভাগ্য। তাহলে এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। আমরা যখন অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েনিং করব, প্রথমেই আমাদের দেখে নিতে হবে এখানে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা। দেখো আনফর্চুনেট হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটাকে যদি আমি অ্যাডভার্বের রূপ দিতে পারি কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই আনফর্চুনেট এটা হচ্ছে, এটাকে অ্যাডভার্ব যদি করো তাহলে এটা কী হবে, আনফর্চুনেটলি। আমরা লিখব আনফর্চুনেটলি হি ফেল্ড। এটা যদি তুমি শেষেও দাও হি ফেল্ড আনফর্চুনেটলি তাহলেও হবে। আমি আগেই দিলাম আনফর্চুনেটলি হি ফেল্ড। কীভাবে করলাম, আনফর্চুনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে যদি তুমি অ্যাডভার্বের রূপ দাও তাহলে কী হবে, আনফর্চুনেটলি হি ফেল্ড, অর্থাৎ দুর্ভাগ্যবশত সে ব্যর্থ হয়েছিল বা অসফল হয়েছিল। আরেকটা এক্সাম্পল, সি স্পোক ট্রুথ, সে সত্য বলেছিল। সি স্পোক ট্রুথ। সি ডিড নট ফিয়ার অ্যাট অল। সি স্পোক ট্রুথ সিম্পল সেন্টেন্স, সে সত্য বলেছিল বা সে সত্য কথা বলেছিল। সি ডিড নট ফিয়ার অ্যাট অল, সে একেবারেই ভয় পায়নি। তাহলে সে সত্য বলেছিল, এখানে তুমি কি করবে, এখানে তো আর অ্যাডজেক্টিভ খুঁজে পাবে না। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, যদি তুমি অ্যাডজেক্টিভ খুঁজে পেয়ে যাও তাহলে সেটাকে তুমি অ্যাডভার্বের রূপ দেবে এলওয়াই যোগ করে। আর যদি না পাও তখন কি করবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করবে। দেখো কি করছেন, সি স্পোক দ্য ট্রুথ উইদাউট এনি ফিয়ার। সি স্পোক দ্য ট্রুথ উইদাউট এনি ফিয়ার, এই যে উইদাউট এনি ফিয়ার এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে সত্য বলেছিল ভয়হীনভাবে, তাহলে এই যে উইদাউট এনি ফিয়ার এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে এটা তোমাদের রপ্ত করতে হবে, এর কোনো পার্টিকুলার রুলস নেই। তোমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটু জানতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে একটু জেনে নিতে হবে। জেনে নেওয়ার পর তোমাকে সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে এই দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তা আমি আরেকবার বলে দিই, যদি কোনো দুটো সিম্পল সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বের রূপ দিয়ে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে জেনারেলি এলওয়াই যোগ করে অ্যাডভার্ব হয়। ঠিক আছে, তুমি দুটো বাক্যকে সহজেই করে নিতে পারো, যেটা 1 নম্বর এক্সাম্পল দিয়েছিলাম। আর 2 নম্বরে এখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নেই, যে কারণে আমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে এটা জয়েনিং করতে হলে। প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগুলো তোমাদের ক্লিয়ার হবে। তোমাদের দেখবে প্রচুর বই আছে গ্রামার, ভালো ভালো বই, সেগুলো দেখে প্র্যাকটিস করবে, আরও অনেক ক্লিয়ার হবে। আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি। সাত নম্বর রুলস, বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন or gerund. By using preposition with a noun or gerund. তো লেখার মধ্যেই দেখো বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন, নাউন থাকবে তার আগে একটা প্রিপোজিশন থাকবে, এটা করে করতে পারি। অথবা জিরান্ড, তো জিরান্ড কাকে বলে একটু বলে দিই। দ্য জিরান্ড হ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন অ্যান্ড এ ভার্ব। দ্য জিরান্ড হ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন অ্যান্ড এ ভার্ব, ইট ইজ অলসো কল্ড এ ভার্বাল নাউন। যেমন পার্টিসিপলকে বলা হয় তোমার পার্টিসিপলকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্বাল নাউন। তো অথবা আর বলতে পারো, এ জিরান্ড ইজ এ নাউন মেড ফ্রম এ ভার্ব
বাই অ্যাডিং আইএনজি। খুব সহজ। যেমন ধরো আমি যদি জিরান্ডের একটা এক্সাম্পল দিই, স্মোক লিখলাম, এর সঙ্গে আইএনজি যোগ করলাম, তাহলে কি হবে? স্মোকিং হবে। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই বাক্যে স্মোকিংটা হচ্ছে জিরান। তাহলে জিরানটা কি? জিরান হচ্ছে ভার্বাল নাউন, অর্থাৎ ভাব যোগে তৈরি হচ্ছে কিন্তু এটা নাউনের কাজ করছে। আর পার্টিসিপেল কি করছে? ভাব যোগে তৈরি হচ্ছে, ওটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে পার্টিসিপেল হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ আর জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন। এটা ক্লিয়ার থেকে তোমরা? আচ্ছা, আমি এক্সাম্পল দিই। The woman is ill. The woman is ill. She still works. মহিলাটি অসুস্থ, তবু তিনি কাজ করেন। কি করে করব? জয়নিং। এখানে কি জিরান ব্যবহার করতে পারবো? না, এখানে জিরান ব্যবহার করা যাবে না। তাহলে কি করব? In spite of her illness, in spite of her illness, the woman works. অর্থাৎ মহিলাটির অসুস্থতা সত্ত্বেও তিনি কাজ করেন। তাহলে কোনটা কি হলো? ইন স্পাইট অফ হার ইলনেস। দেখো ইলনেসটা হচ্ছে নাউন, ওখানে দেখো লেখা আছে বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন। তাহলে তার আগে নিশ্চয়ই কোনো একটা প্রিপোজিশন আছে, অফ আছে। তাহলে ইলনেস যদি নাউন হয়, অফ হচ্ছে প্রিপোজিশন। আর ইন স্পাইট অফ আর ইলনেস, এই টোটালটাকে বলা হচ্ছে কি? তোমার প্রিপোজিশন উইথ এ নাউন, প্রিপোজিশন উইথ এ নাউন। তাহলে ইন স্পাইট অফ আর ইলনেস দ্য ওম্যান ওয়ার্কস, অর্থাৎ মহিলাটি অসুস্থতা সত্ত্বেও তিনি কাজ করেন। এটা একটা। আর একটা, notes were compared. নোটস ওয়ার কম্পেয়ার্ড, অর্থাৎ নোটসগুলোকে তুলনা করা হয়েছিল। কম্পেয়ার্ড হচ্ছে তুলনা করা। দেখো, নোটস ওয়ার কম্পেয়ার্ড অর্থাৎ নোটগুলোকে তুলনা করা হয়েছিল, যে কোনো নোটস। এ রিমার্কেবল সিমিলারিটি ওয়াজ নোটিস। তো নোটস এটা কোনো লিখিত ডকুমেন্টস হতে পারে, নোটস মানে তোমার কারেন্সি অর্থাৎ মুদ্রা, টাকা হতে পারে। তাহলে নোটস ওয়ার কম্পেয়ার্ড, নোটসগুলোকে তুলনা করা হয়েছিল। এ রিমার্কেবল সিমিলারিটি ওয়াজ নোটিসড, অর্থাৎ একটি রিমার্কেবল অর্থাৎ মনে রাখার মতো মিল লক্ষ্য করা গেছিল। নোটিস মানে লক্ষ্য করা, আর সিমিলারিটি হচ্ছে মিল। তাহলে আমরা যদি এটাকে জয়নিং করি, কিভাবে করব? দেখো এখানে জিরান ব্যবহার করব। এই যে কম্পেয়ার্ড যেটা রয়েছে ভাব ফর্ম, এটাকে যদি আমরা জিরান্ডের রূপ দিই তাহলে কী হবে? কম্পেয়ারিং হবে। আমি আগেই বলেছি যে কোনো ভার্বকে যদি আমরা আইএনজি যোগ করি এবং সেটা যদি তোমার ভার্বাল নাউন হয় তবেই সেটা জিরান্ড হবে। তাহলে কি হবে? কম্পেয়ারিং, কম্পেয়ারিং নোটস এ remarkable similarity was noticed. আবার একবার বলি, নোটস আর কম্পেয়ার্ড, নোটসগুলোকে তুলনা করা হয়েছিল। এই রিমার্কেবল সিমিলারিটি ওয়াজ নোটিসড, অর্থাৎ একটি দেখার মতো বা মনে রাখার মতো মিল সে তাতে লক্ষ্য করা গেছিল। তাহলে কম্পেয়ারিং নোটস অর্থাৎ নোটসগুলোকে তুলনা করিয়া, তাহলে এই যে কম্পেয়ারিং, যেটা আমি কম্পেয়ার ভার্ব, এটাকে যদি আইএনজি করি ভার্বাল নাউন হচ্ছে অর্থাৎ জিরান্ড হচ্ছে। তাহলে রিমার্কেবল সিমিলারিটি, কম্পেয়ারিং নোটস এ রিমার্কেবল সিমিলারিটি ওয়াজ নোটিসড, এটা হবে জিরান দিয়ে জয়নিং। দুটো সিম্পল সেন্টেন্সকে জিরান দিয়ে জয়নিং হলো। আমাদের আজকে অনুষ্ঠান তো একদম শেষে, আপনি কনক্লুশনে যদি আসছেন আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমার আমি
আমি শেষ করতে পারলাম এই সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে। সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স জয়নিংয়ের এই 7টা রুলস, কোনো কোনো বইয়ে 6টাও আছে, অ্যাডজেক্টিভটাকে ওটা পার্টিসিপেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো আমি 7টা ধরেই স্টুডেন্টদের করাই। তো তোমরা, আমি যদি পরে সুযোগ পাই বা অন্যান্য স্যাররা যদি সুযোগ পান, অবশ্যই সেখানে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সের রূপ দেওয়া শেখানো হবে তোমাদের, বা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কম্পাউন্ড সেন্টেন্সের কিভাবে কনভার্ট করতে হয় সেটা স্যাররা শেখাবেন, বা আমি যদি সুযোগ পাই আমি শেখাবো। তো আবার তোমাদের সঙ্গে কোনো না কোনো দিন দেখা হবে। এই বলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ধন্যবাদ জানাবো। শেষ করছি। আজকে আমাদের সঙ্গে ছিলেন মনোজ ঘোষাল, আমরা ক্লাস 9-10 মানুষ ঘোষাল, আমরা আজকে ক্লাস 9-10 ইংলিশ জয়নিং সেন্টেন্স শিখলাম। আগামীকাল যথারীতি এডুকেশন অনলাইন থাকবে আপনাদের, তোমাদের জন্য। নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা চলবে। অনেক ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ। নমস্কার।